চালা খত্তল বেঈমান, চালা আমালি খাবে আর পরের গুণ গাইবে, চালা আমার সামনে চুলি কোলে নিয়ে গিয়ে অন্যকে দিয়ে আসবে। তোমাকে আমি একেবারে গলা টিপে শেষ করে দেব। কি বলছো খোকা বাবু? কোনো কথা শুনবো না, তোমার গলাটা টিপে বাবু, তুমি কি মিথ্যে করে আমার গলাটা টিপে ধরেছিলে? মিথ্যে নয় গো, মিথ্যে নয় নন্দদা, আমি তো তোমাকে একটা অভিনয় হ্যাঁ অভিনয়। কালকে রাতে ওই নাট্যলোক অপেরার একটা পাগলা যেমন করে অভিনয় করে দেখাচ্ছিল, আমি তো সেইটাই তোমাকে দেখাচ্ছিলাম গো নন্দদা, আমি তো তোমাকে সেইটাই করে দেখাচ্ছিলাম। হ্যাঁ গো নন্দদা, তুমি কি বোকা গো নন্দদা, আমি কি তোমাকে কখনো মারতে পারি? খোকা বাবু, তুমি আমায় কত ভালোবাসো না দাদা বাবু। জানো নন্দদা, জানো আমার মা নাই বলে আমাকে কেউ ভালোবাসে খোকা বাবু, এমনকি আমার বাবাও আমাকে ভালোবাসে না, বলে আমি নাকি বোকা, হাদা, খেপা, আমার কোনো বুদ্ধি ছুটি নেই নন্দদা। কে বলেছে খোকা বাবু তোমার বুদ্ধি থুদ্ধি নেই? খোকা বাবু, তোমার মধ্যে যে শিশু সুলভ যে সহজ সরল একটা মন আছে, তার দামটা যে অনেক গো খোকা বাবু, তার দামটা যে অনেক। তবুও ওর জন্য যে আমার বড় চিন্তা হয় রে নন্দ। আমি চোখ বুঝলে কে ওকে দেখবে, কে বসিয়ে বসিয়ে খাওয়াবে এই সমস্ত ছেলেটাকে? তুমি চিন্তা করো না বাবা, আমি বলা হয় না টাকলি করে তোমার সব দুঃখ আমি দূর করে দেবো বাবা। হতো বাবা, চাকরি করতে গেলে যে অনেক লেখাপড়া করতে হয়। আমি একজন নিজের শিক্ষক হয়েও তোকে আমি বর্ণ পরিচয়টা পর্যন্ত শেখাতে পারলাম না। তাহলে আমি কি করব? হ্যাঁ বাবা, মনে পড়েছে, আমি যাত্রা দলে অভিনয় করবি। হ্যাঁ গো বাবা, হ্যাঁ, তুমি নন্দদাকে জিজ্ঞেস করে দেখো, কালকে না আমি নন্দদাকে অভিনয় দেখে একবারে চমকে দিয়েছিলাম। থাম হতো বাবা, তোকে আর যাত্রা দলে অভিনয় করতে হবে না। তুমি দেখবে বাবা, কালকে ওই যাত্রা দলে একটা পাগল কেমন করে অভিনয় করে তার মা বাবাকে। দেখাও দেখাও কেমন করে সেই পাগলটা তার বাবা মায়ের পুজো করছিল। আমি কেমন করে দেখা বলে ভাই, আমাদের কি মা নেই? আমাদের মা নেই তো কি হয়েছে দাদা, আমাদের তো বাবা আছে। বাবা কি কখনো মায়ের অভাব পূর্ণ করতে পারে রে ভাই? এ তুমি কি বলছো খোকা বাবু? তুমি বলো না নন্দদা, তুমি বলো, মায়ের অভাব কি বাবা কখনো পূর্ণ? খোকা বাবু, পারে না। যার মানে তার এই জগতে কেউ নেই, তার দুঃখ কেউ বোঝে না। তুই মায়ের জন্য আজও কাঁদছিস খোকা? না না, আমি কাঁদিনি তো বাবা, আমি কাঁদিনি। আমি ওই ভগবানকে দেখে দেখে বলি, ওগো ঠাকুর, এই দেবতাদের মাঝে আমার মতো একটা হাওয়াগো বাঁকাকে তুমি কেন পাঠিয়েছ ঠাকুর? আমার মতো একটা মধুর মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার,
মনে পড়ে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে কর্তাবাবু, ছেলেটার মধ্যে হয়তো বুদ্ধি শুদ্ধি একটু কম, কিন্তু জানেন ওর বুকটার মাঝে অনেক অভিমান জমে আছে বাবু। তাই বলছি যখন তখন আপনারা ওকে আঘাত দিয়ে কথা বলবেন না। খেপা ছেলে তো আপনার, বলা তো যায় না, কখন যে কি করে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই বাবু, তার কোনো ঠিক সবই আমার অদৃষ্ট রে নন্দ। নইলে নইলে এই পূর্ণ মাস্টারের হিসাব কি কখনো ওলট পালট হয়ে যায়? হিসাব বলছো কেন বাবা? দাদা হাবা গোবা বোকা শোকা হলেও আমি তো তোমার ইচ্ছে অনুযায়ী উচ্চ শিক্ষা অর্জন করেছি। আমার বিশ্বাস খুব শীঘ্রই যে কোনো একটা চাকরি আমি জোগাড় করে নিতে পারবো, এবং দাদার সমস্ত দায়িত্ব আমি আমার নিজের মাথায় করে নেব বাবা। আমি জানি রে হৃদয়, আমার এই হাবা গোবা ছেলেটার দায়িত্ব তুই যথাযথ পালন করবি, কিন্তু কিন্তু তোদের মতো আমার আর একজনের মধ্যে বুকটা হাহাকার করে দাদা! শিবা, তুমি? হ্যাঁ হৃদয়, আমি ফিরে এসেছি। দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। তুই যেদিন আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে এই বাড়ি থেকে চলে গেছিস, সেদিন থেকে এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ হয়ে গেছে। আজ আমাদের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। না না দাদা না, এমন ভাবে তুমি শাস্তি দিও না। তোমাদের কথা অবাধ্য হয়ে মানিকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে আমি জীবনে মহা ভুল করেছি, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত আমার শুরু হয়ে গেছে দাদা। বলো পিসিমা, কেমন আছেন পিসিমশাই? দেখবি তিনি এখন কোথায়? দেখবি তোদের পিসি মশাই কেমন আছে, তবে ওই দেখ। আমারে ক্ষমা কইরা দেন দাদা, আমি আপনাকে বইদের বহুত সর্বনাশ কইরা দিছি, পারলে আমায় মাফ করেন দাদা। তোমার কি হয়েছে? ওর পক্ষপাত হয়েছে দাদা। হ্যাঁ দাদা, এরপরে যদি তোমরা আমাদের আশ্রয় না যাও, তাহলে হয়তো আমরা না খেয়ে শুকিয়ে মরে যাব। দাদা গো, আপনাকে পাশে আমাকে একটাই অনুরোধ, আমাকে দিতে হইব না, শুধু আপনার লগে আমার ওই ছলনাকে একটু আশ্রয় দেন দাদা। তুমি কোথায় থাকবে মানিক? আমার কথা সাইডা দেন দাদা, আমাকে জীবন জ্বালা চুরাইতে আমি ওই গঙ্গায় ঝাঁপ দিয়া। তুমি ওদের আশ্রয় দেবে বাবা? দেব রে হৃদয়। বিবেকের কাছে আজ আমার অভিমান হেরে গেছে, তাই তো মান অভিমান সব ভুলে গিয়ে, ওদের দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে আমি ওদেরকে শুধু আশ্রয় দিলাম না, সমস্ত দায়িত্ব আমি নিজের মাথায় তুলে নিলাম। চলো তুই মানিককে নিয়ে ভিতরে আয়, আমি ওর চিকিৎসার ব্যবস্থা করছি। তুই মানিককে নিয়ে। দাদা মানুষ নয় ছলনা, দাদা দেবতা, তাই তো আমার পুনর্জীবন দিয়া গেলেন। ওসব কথা থাক পিসিমশাই, আপনার বোধহয় ভীষণ কষ্ট হচ্ছে। আসুন পিসিমশাই, আগে একটু বিশ্রাম নিয়ে নেবেন, ততক্ষণে আপনি আমাদের খাবার ব্যবস্থা করেন। খামু হৃদয়, খামু পেটে যে সালা সুসয়ে ডন মারতাছে, না খাইলে বাঁচুম কেমনে? তাছাড়া মরতে যখন দিলেই নাই, তখন বাঁচার মতোই বাঁচি নাকি কম চলো না? ফাঁদ চলো না, মানিক
তোমার ফন্দিও কইতে পারো, ফন্দিও কইতে পারো। আর তাছাড়া এমন ফন্দি না করলে তুমি এত সহজে তোমার দাদার সামনে এই মিথ্যে অভিনয়টা করতে পারতা? বাবারে বাবা, কি বুদ্ধি! এইভাবে রুগী সাজার ব্যাপারটা তুমি তো একবারও আমাকে জানাওনি। মাইয়া মানুষের পেট বড় পাতলা চলো না, তোমারে কইলে যদি ফাঁস হইয়া যায় সেই ভয়ে কই নাই। তাছাড়া আমাকে অসুখটা সত্যি জানলে তুমি তোমার দাদার সাথে ওই অভিনয়টা করতে পারতে। তুমি কতদিন থাকবে শুনি? যতদিন না আমাকে কাম সফল হয় চলো না। তোমার কষ্ট হবে না? কষ্ট না করলে কেষ্ট মিলবে কেমনে চলো না। তাই তো কইছি, খাও দাও বাঁচো, নাচো শুধু নাচো, নাচো শুধু নাচো, সুযোগটা যদি শুধু পেলে খাও দাও এবার ফেলারে তোর। জিতে গেছি, জিতে গেছি, আমি জিতে গেছি। ওরে বাবা, জিতে গেছো তো কি হয়ে গেছে? খেলার আগে আমাদের কি শর্ত ছিল বলো তো? হ্যাঁ মনে আছে, খেলার আগে শর্ত ছিল যদি তুমি যেত তুমি আমার কাছ থেকে যা চাইবে আমাকে তাই দিতে হবে, তাহলে দাও। আর যদি আমি জিতি তাহলে আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে। তাহলে দাও। না দেবো না, দেবো সেই ফুলে সোজা রাতে। আজকে দিনটাকে আনন্দময় করে রাখতে তোমাকে ধরে শুধু নাচবো গাইবো আর বলবো, দেই না সেদিন যাই তোমার আশায় করে আমার স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। সেদিন যাই তোমার আশায় দিনগুনে আমার মন স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। মনে থেকে বিরহে আশা তোমায় খোঁজে, মনে থেকে বিরহে আশা তোমায় খোঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন। সেদিন যাই তোমার আশায় দিনগুনে আমার মন স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। কাছে ছিলে তুমি যখন, কেন যে বুঝিনি তোমাকে তখন। কাছে ছিলে তুমি যখন, কেন যে বুঝিনি তোমাকে তখন। ও দূরে গিয়ে তাই কি এত কাছে আসা, ভালোবাসা এলো জীবনে প্রথম। সেদিন যাই তোমার আশায় দিনগুনে আমার মন স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। এই ছাড়ো, ছেড়ে দাও, এ দেখে ফেলবি লক্ষ্মীটি, ছেড়ে দাও বলছি। আমি দেখে ফেলেছি, আমি দেখে ফেলেছি। কি লজ্জা, কি লজ্জা! Shut up! একদম বাঁদরের মতো দাঁত বার করে হি হি করে হাসবেন আমি বলে দিচ্ছি। বেশ করবো, বেশ করবো। এত বলে একটা ঠিঙ্গি মেয়ে ছেলে বেটা ছেলের মতো এই হাফ প্যান্ট পোশাক পেলে টিলিং 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 বিলিং করে নিতে চাচ্ছে। মেয়ে ছেলে, হ্যাঁ আবার ওই বেটা ছেলের সঙ্গে কালাকুলি করছে। এই এই রাস্কেল, এই রাস্কেল, আরে একটা বাজে কথা বললে এক চড়ে আমি কিন্তু তোর মুখটা ভেঙে দেবো রে জানোয়ার। শালা খত্তর, বেটা ছেলে হয়ে মেয়ে ছেলের সঙ্গে ব্যাডমিন্টন খেলে দিতে আবার কোলাকুলি করছে। আমি সব বাইকে ডেকে বলে দেবো। খবরদার বলছি, এই কথাটা যদি দ্বিতীয় কোনো ব্যক্তিকে বলিস না, ফলটা কিন্তু খুব খারাপ হবে। তুমি কি ভালো খালাপের কিছু বোঝো মেম? তাহলে বলো তো মেম।
তোমার এই হাফ প্যান্ট পরা গেঞ্জি পলা পোশাকটা ভালো না, ওই দেখো তাকিয়ে দেখো, হাত পলে শাড়ি পলে নদীর ঘাটে কাঁখে কলসে নিয়ে যে মেয়েটা চলেছে সেইটা ভালো। আটপৌরে শাড়ি মেমথা, বেটা ছেলের মতো ওই ছোট ছোট চুলের সুন্দর সাজটা ভালো না, ওই কাজলা কালো মেঘের মতো এলোলাই তো কাঁকড়া কালো কাজটা ভালো। কালো মেঘের মতো চুল। লেখাপড়া থেকে পণ্ডিত হলে বুঝি লজ্জা ছলম সব চলে যায় না মেমথা? আচ্ছা মেমথা, তুমি ওই লবি ঠাকুরের সহজ পাঠ বলেছো? এই রাস্কেল, এমন ভাব নিচ্ছিস মনে হচ্ছে যেন ও তোর বউ। আমার বউ এইরকম আধা ল্যাংট মেয়ে ছেলে হবে কেন গো? কি বলে? আমার বউ হবে দেবী প্রতিমার মতো, মাথায় থাকবে এক হাত ঘোমটা, কপালে তার দল দল করবে ছিঁদুলের টিপ, আর আলতালাঙা পায়ে তার পায়ে ঝুমুক ঝুমুক নুপুর বাজবে। তোমার মতোই আধা ল্যাংট হয়ে টিলিং 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 করে নাচবে না। কখন থেকে তোমার উদ্ধত আমি সহ্য করে যাচ্ছি। কাঞ্চন, তুমি ওকে ভালো করে বুঝিয়ে দাও, কনভেন্টে পড়া দেবী রায় কোনোদিন কারো জ্ঞানের লেকচার শোনেনি, আর কোনো হাবা গোবর জ্ঞানের লেকচার সে শুনতে চাই না। তুমি ঠিকই বলেছো দেবী, ওকে আমি এমন শিক্ষা দেব যে ও আর এমন কখনো দুঃসাহস দেখানোর স্পর্ধা হবে না। এই রাস্কেল, বল কেন ওকে তুই এভাবে অপমান করেছিস? বল। এবার বলো রাস্কেল, কোনটা ভালো, তোমার ওই জ্ঞানের লেকচার না জ্ঞানের লেকচারের এই? ম্যাম সাহেব, তোমার বড্ড অহংকার হয়েছে তাই না? হ্যাঁ, এবার আমি বলছি তুমি কান খুলে শুনে রাখো, আমার বর হবে কার্তিকের মতো সুদর্শন যুবক, তোমার মতো হাবা গোবা নয়। তুমি ভুল বললে গো ম্যামটা, তুমি ভুল বললে। তোমার ওই কার্তিকের মতো বলের কেলল কীর্তিটা আমি পাল করে দিচ্ছি। এইবার তুমি দেখো এই গোবর গণেশই তোমার জানোয়ারটার এত বড় সাহস, ও কি না আমার বোনের সম্মান নিয়ে ছেলে মেরে গেলে? সে তো দেবই, তার আগে ওকে আমি নিজের হাতে উচিত শিক্ষা দেব। কিন্তু আমার কি হবে দাদা সোনা, এই লজ্জা আমি ঢাকবো কেমন করে? এই ঘটনা কলঙ্কের পর জানাজানি হয়ে কাঞ্চন যদি আমাকে বিয়ে করতে না হয়, তখন এই কলঙ্ক আমি ঢাকবো কেমন করে দাদা সোনা? এটা কলঙ্ক ভাবছো কেন দেবী? এটা কলঙ্ক ভাবছো কেন? আরে এটা একটা পাগলের পাগলামি, ওটা মুছে নিলেই তো সব সমস্যা মিটে যাবে। মিটবে না, ও তো এখন আমার বউ হয়ে গিয়ে। দাদা সোনা, কেমন গোপাল গণেশ বল হবে না তোমার এই কার্তিক বল হবে? তুই আমার বোনের সাথে কেন রাখছিস? বল কেন ছেলেটাকে আমার মারছেন কেন আপনারা? কি করেছে ও? আপনার ওই খেপা ছেলে আমার বোনের স্মৃতিতে রক্তের সিঁদুর পরিয়ে দিয়ে আমার এই বংশের মুখে চোট গাড়ি দিয়েছে। তুই শুধু এই মেয়েটাকে অসম্মান করিস, তুই আমার মাথাটাকে হেড করে দিয়েছিস। বল বল, ছেলেকে লেলি দিয়ার
ভালো মানুষ শাস্তি হবে না। আপনাদের দুজনের নামে আমি মানহানির মামলা করব। আমার আমার হামাগুমা ছেলেটা না জেনে শুনে একটা ভুল কাজ করে ফেলেছে। এর জন্য আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। ক্ষমা? কিসের ক্ষমা? আমি ওই ভদ্রলোকের বাগদত্তা। আজকের এই ঘটনাটার পর উনি যদি আমাকে বিয়ে করতে অস্বীকার করেন, তখন আমার কি হবে? কে বিয়ে করবে? আমার এত বড় কলঙ্ককে মেনে নিয়ে। মেমসাহেব, আমি তোমাকে বিয়ে করবো মেমসাহেব। যে কথাটা বললি আর একবার বললো না, তোর মুখটা আমি একবারে ভেঙে দেবো। আপনি ঠিকই বলেছেন স্যার, এই বাবার ছেলে ষড়যন্ত্র করে এই কাণ্ডটাকে ঘটিয়েছে। ভাষা সংযত করে যুবক, এত নোংরা রুচিবোধ এই পুণ্যব্রত মাস্টারের নয়। শোনো মা, যে প্রশ্নগুলো তুমি আমার কাছে করলে তার হয়তো যথাযথ উত্তর আমি তোমাকে দিতে পারবো না। তবু আমি তোমায় বলছি মা, একটা বাস্তব বুদ্ধিহীন হামাগুমা ছেলে খেয়ালের বসে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। সেটা কি তুমি স্রেফ দুর্ঘটনা বলে মেনে নিতে পারো না মা? দুর্ঘটনা? হ্যাঁ, দুর্ঘটনা। তোমার ওই জ্ঞানের লেকচার তুমি বন্ধ করো মাস্টার। তোমার ছেলে যা অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। আর শাস্তি হবে আমাদের বাড়ির সামনের দেওয়ালে থামটাই বেঁধে ওর পিঠে মারা হবে 400 ঘা চাবুকের পরে। আর তুই আমাকে বাবা বলে ডাকবি না। শুনুন রায় মশাই, আপনার 100 ঘা চাবুক নয়, ওকে 1000 ঘা চাবুক মারুন। আপনাদের চাবুকের আঘাতে ও যদি মরেও যায়, ওকে বেওয়ারিশ লাশ হিসেবে রাস্তায় ফেলে দেবেন। রায় মশাই, ওকে বাবা, বাবা তুমি চলে যেও না বাবা, ছেলে আমাকে ফেলে দেবে। ওই শয়তানটা আমার সম্ভ্রম লুটতে ছুটে আসছে। দয়া করে দেখো, তোমরা আমার সম্ভ্রম রক্ষা করো। কেউ তোমাকে বাঁচাতে আসবে না সুন্দরী। তুমিও হারিয়ে পড়বে আর আমার এই চকলেট ততই বাড়বে। হুঁশিয়ার, আমার গায়ে হাত দেবে না বলছি, আমার গায়ে হাত দেবে না। গায়ে হাত না দিলে তোমার এই গায়ের টাচটা আমি নেব কি করে? তারপর তোমার এই সারা দেহের মাপ নিয়ে আমি আমার কয়েকটা চাপ বসিয়ে দেবো। চমৎকার! বীর পুরুষের বীরত্বের কি চমৎকার নমুনা। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া কাহর করি না কর্নেশ। তোমার ভাষায় আমি একজন কাপুরুষ, তবে তোমার কার্যকলাপ দেখে মনে হচ্ছে আমার চেয়েও বড় কাপুরুষ। তুমি ওকে এবার রাস্তায় খুন খারিজ বললে আপনি বিপদে পড়তে পারেন, ওকে আপনি ছেড়ে দিন। কি বলছেন ম্যাডাম? যে আপনার সম্ভ্রমহানি করতে চেষ্টা করেছিল সেই শয়তানটাকে আপনি ছেড়ে দিতে বলছেন? না, ওকে আমি পুলিশের হাতে তুলে দেবো। পুলিশে দিলে আবার পুলিশে দিলে আমাকে আবার ওই পুলিশ টানাটানি করবে, তাতে আমার ফ্যামিলির বদনাম হবে। তার চেয়ে বলছিলাম কি, ঠিক আছে, আপনার ফ্যামিলির কথা চিন্তা করে এই শয়তানটাকে আমি এখনকার মতো ছেড়ে দিলাম। তবে একটা কথা মনে রাখবি, দ্বিতীয়বার যদি তোকে এই কাজ করতে দেখি তাহলে আমার হাত থেকে কিন্তু তুই রেহাই পাবি না। কথাটা মনে রাখিস। মনে আমার থাকতে করো, তবে তুমিও মনে করে দেখো
যেটা করলে সেটা ঠিক করলে না ভুল করলে। আরে যা আমি যাই, আমার না ফিরতে দেরি হলে আমার বাড়ির লোকে ভীষণ চিন্তা করবে। আসলে আমি আমার ফ্যামিলির একমাত্র সন্তান, তো তাই আমি যাই। শোনো শোনো শোনো, আপনার নামটা? ঝুমা। আরে আপনার ঠিকানাটা তো বলে যান। যা বাবা, আজকালকার মেয়েদের দেখছি সামান্য কৃতজ্ঞতাবোধটুকুও নেই। যার সম্মান রক্ষার জন্য আমার নিজের জীবন বাজি রেখে ওই শয়তানটার হাত থেকে আমি ওকে রক্ষা করলাম, যাওয়ার সময় সামান্য একটু ধন্যবাদও জানিয়ে গেল না। তা না যাকে, আমি তো আমার কাছ থেকে পরিষ্কার আছি, আমি আমার কর্তব্য করেছি। না, আমি এখন বাড়ি ফিরি। আমার আমার ব্রিফকেসটা খোলা, আমার কাগজপত্র সব ঢুলে আছে। আমার টাকা কোথায় গেল? টাকা তার মানে ওরা এতক্ষণ নাটক করে আমার সমস্ত টাকা পয়সা লুটে নিয়ে করে গেল গো বাবু, কেপ মারি। এটা তো মারামারির যোগ্য বাবু। তাই যে যখন পারবে এই পেছন মেরে নিজের পকেটটা ভরিয়ে নেবে। কিন্তু ওরা যে মিথ্যার আশ্রয় নিয়ে আমার সমস্ত টাকা পয়সা নিয়ে গেল, সেটা নিশ্চয় আপনি নিজের চোখে দেখেছেন। শুধু দেখেছি কি গো বাবু, তার সমস্ত রিপোর্ট তৈরি করে আমি আমার এই ঝুলিতে ভরে নিয়েছি। ওদের আমি পুলিশের হাতে তুলে পুলিশ দেব। তোমাকে বালিশ করে ছেড়ে দেবে। তাহলে কি আমি সুবিচার পাবো না? কেমন করে পাবে বলি, কেমন করে পাবে? তোমার টাকা যে লুট হয়েছে তার কোনো প্রমাণ আছে, কোনো সাক্ষী আছে? সাক্ষী তো আপনি তো নিজের চোখেই দেখেছেন। আমি যে দেখেছি তার কোনো প্রমাণ? সাক্ষীরও আবার প্রমাণ? এটা আইনের প্যাচ গো বাবু, আইনের প্যাচ। যে প্যাচে পড়ে নির্দোষ সাজা পায়, দোষী পায় বেকসুর খালাস। কিন্তু এই ফুটপাতের ফাটাকেস্টের ন্যায় আদালতে অন্যায়ের কোনো ক্ষমা নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার অভিযোগটা কতখানি সত্যি আমি একটু ভালো করে যাচাই করি। তারপর এতক্ষণ আমি বুঝতে পারছি যে আপনি একটা বদ্ধ পাগল। তুমি ঠিকই বলেছো গো বাবু, তুমি ঠিকই বলেছো। আমি একটা বদ্ধ পাগল, আমি সত্য সন্ধানের নেশায় পাগল, আমি অনাচার ব্যভিচার ধ্বংসের নেশায় পাগল, আমি এই সমাজটাকে সংস্কারের নেশায় পাগল। আপনার ওই পাগলামি শোনার সময় আমার হাতে নেই, তাই আমি চললাম। ওই ছেলে মেয়ে দুটোকে যেমন করি হোক আমি খুঁজে বার করবই, তারপর খুঁজে বের করে ওদের আমি তুলে দেব পুলিশের হাতে। পুলিশে দেবে? পুলিশ তোমাকেই পালিশ করে ছেড়ে দেবে, কিচ্ছুটি করতে পারবে না। আপনারা নিশ্চয়ই জানেন পুলিশ কি করতে পারে। পুলিশ নিরীহ মানুষদের ধরে নিয়ে গিয়ে লকাপে পুড়ে পিটিয়ে মেরে ফেলতে পারে। নিরপরাধ মানুষকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে ওই কোর্টে চালান করে দিতে পারে। কিন্তু এই ফুটপাতের ফাটাকেস্টের নজর এড়িয়ে যাওয়া এত সহজ নয়। নরকের অন্ধকারে লুকিয়ে থাকলেও ওদের আমি ঠিক খুঁজে বের করব। এই শালা কুকুর, ভালো চাস তো? পাপটি বের কর, বের কর শালা। পেয়েছি পেয়েছি, মাল দুটো মাল ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত। কোথায় যাবে চাঁদু এই ফাটাকেস্টের নজরে নিয়ে? তোমাদের ওই জাহান্নামে যাবার রিপোর্টটা আমি তৈরি করে রাখলাম। এই শালা কুকুর, ভালো চাস তো? পাপটি বের কর, বের কর শালা। মালদার বিফ পেছনে পাত্তিগুলো হাফেজ কালি তুই, আর আমার বাড়ি তুই পাত্তি বের কর।
বাবাল করতে শালা বাবাল করে দেবো শালা ছাড় ছাড় বলছি ছাড়। এই ঝুমকি, তোকে নিয়ে আমি যখন টানাটানি করছিল না, তখন আমার কি মনে হচ্ছিল জানিস? কি মনে হচ্ছিল বল শালা? মানে মনে হচ্ছিল, আমি শালা কি মনে হচ্ছে বলবি তো, খালি মাঝে আপনি না। মানে মানে ওই তোর ওই ছোঁয়া লেগে না আমার ওই মনে আগুনের হাওয়া বইছিল। আমার আর দোষ কি বল, এই আগুনের পাশে ঘি থাকলে তো গল গল করে গলতে থাকে। তেমনি তোর এই ইয়ে মারি ওই জৈবনের আগুনের পাশে সারা আমি গলতে 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 একেবারে। দাঁড়া দাঁড়া শালা, আমি তোকে বিয়ে করতে চাই ঝুমরি। কি বললি কি বললি শালা? আর তোর মতো পাতি শিয়ালে ঘরে যাওয়ার জন্য এই শালা ঝুমরি জন্ম হয়নি। ঝুমরি যাবে শেরের ঘরে, আর আমার শের হলো বাদশাহ। এইবার করবে আমার প্যার মহাপদে, ঠিক আমি তাকে আপন করে নেব। তারপর আমার যৌবনে ফুল দিয়ে আমি সেই দেবতার পুজো করব। আমার মনের অঙ্গনে কোষের ফাগুন এলো বুঝি, আমার মনের অঙ্গনে কোষের ফাগুন এলো বুঝি, ওই হঠাৎ পাওয়া দিনগুলোতে সারা দিন কোষের ফাগুন এলো বুঝি, আমার মনের অঙ্গনে কোষের ফাগুন এলো বুঝি। বাংলা গান আজ কেউ শোনে না, এই জম্পেশ করে একটা হিন্দি গান তাহলে দেখতিস পাবলিকের লাইন পড়ে গেছে। হ্যাঁ গান আমার একবার কোমর তুলিয়ে ওই বুক ফুলিয়ে ওই খ্যামটার সাথে গান আমার ওই চলিকে পাছাতে, চলিকে পাছা। ওটা পাছা নয় দাদু, ওটা পিছে। চলি কা পিছে কিয়া হ্যায়, চলি কা পিছে। আরে চুপ কর ছোড়া, ওটা চলে নিচেটা পাছাই হবে, ওটা পাছাই। এই যে বুড়ো শালা, এই বয়সে মাল খেতে তোমার লজ্জা করে না? লজ্জা? আরে মাল খেলে আমার লজ্জা হয় নাকি? বরং মাল খেলে মগজ সাফাই, মগজ শরীরে তাকত আছে। আর মাল খেলে ওই প্রেম করার এনার্জিটা পায়। তাই নাকি? নিশ্চয়। ওই শুনে নে, ওই বড় বড় সাহিত্যিক, ওই কবি লেখকরা মাল না খেলে দেখতে জানে না। চোর টাকাটা চুরি করার আগে মাল খেয়ে তাগত বাড়ায়। আর এমনকি নতুন বর তার ফুলসজ্জা রাতে
নতুন মোর কাছে যেতে গিয়ে মালকে তাকত ঠিক বলেছে দাদু। এই শালা সরিষা কি মাতাল, চুপ কর। এই শালা মাতাল সে কেচাল না করে চল চলে আয়, আমরা নতুন ধান্দার খোঁজ করি। গানা বাইরে আমার চলিকা পাঁচশো দেখাও না বাইরে। পাছার আমার বড্ড শখ, চলিকা পাছা দেখায়। তবে এই দেখো বুড়ো, চলিকা পিছে क्या है, চলিকা পিছে, চলিকা পিছে क्या है, চলিকা পিছে, চলি में दिल है मेरा, फूलों में दिल है मेरा, चली में दिल है मेरा, प्यार हो, चलिका पीछे क्या है, चलिका पीछे, चलिका नीचे क्या है, चलिका नीचे, आशिक पुराना मेरा, आशिक पुराना तेरा, आशिक मेरे जैसे प्यार को, प्यार को, चलिका पीछे क्या है, चलिका नीचे, चलिका नीचे क्या है, चलिका नीचे, चलिका पीछे क्या है, चलिका पीछे, चलिका नीचे क्या है, বন্ধ করো, বন্ধ করো চাবুক মারা। অনেক হয়েছে দাদাই শোনা, এবারে একটু তুমি ক্ষমা করে দাও। তুমি ক্ষমা করলেও আমি কিন্তু ক্ষমা করবো না দেবী। তুমি আমার বাগদত্তা স্ত্রী, আর আমার বাগদত্তা স্ত্রীকে কেউ অপমান করুক সেটা আমি কখনো মেনে নেব না। বাগদস্তুরি হয়েছি হলেও এখনো কিন্তু আমি তোমার স্ত্রী হয়ে যাইনি, দেবী। তাই আমার মান সম্মান বাঁচানোর দায়িত্ব আমি নিজেই নিতে পারি। এটা তুই কি করে দেবি? তুই তো নিজেই ওকে 100 কাঁচাবং মারার সম্মতি দিয়েছিলি। ভুল করেছিলাম দাদাই শোনা, তাই তো এই মানুষটাকে আমি নিজের হাতে আজ মুক্ত করে দিয়েছি। আপনি আপনি এবারে যেতে পারেন। দেবী, আমি আমার সামান্য রক্ত দিয়ে তোমার থিতিটা নোংরা করে দিয়েছিলাম বলে হাজার চাবুক মেলে আমার গা থেকে যে রক্ত ছড়িয়েছে তাতে তোমার ওই রক্ত স্মৃতির সিঁদুরটা পরিষ্কার হয়েছে। তো যদি এখনো না হয় তাহলে আমাকে কেটে কুচি কুচি করে আমার দেহ থেকে সব রক্ত। আমি ঠিক বুঝতে পারছি না দেবী, এই রাস্কেলটার উপর তোমার এত দয়া উতলে উঠলো কেন? দয়া নয়, ওটা আমার তার মানবিকতার ছায়া। তাছাড়া তুই একটা কথা ভেবে দেখতে দেবী, এত কিছু ঘটনার পর কাঞ্চন যদি তোকে বিয়ে করতে আপত্তি করতো তাহলে তোর অবস্থা কি হতো একবার ভেবে দেখেছিস? বাবু, তা তুমি কি ভাবলে দাদা শোনা? ও যদি আমাকে বিয়ে না করে সারাটা জীবন ধরে আমাকে আইবুড়ি হয়ে থাকতে হবে? যদি তাই হয় তাহলে তাই হোক। না না ম্যাম চাপ না, আবার এই সামান্য ফুলের তোলে তোমার জীবনটা এভাবে নষ্ট হতে পারে না বেটা, তোমার জীবনটা এভাবে নষ্ট হতে পারে না। বাবু গো, মেমটা বলো ভালো মেয়ে, মেমটাকে বিয়ে করলে আপনি অনেক অনেক দুঃখী হবেন। তার জন্য তোকার ওকালতি করতে হবে না। আপনি আপনি আমায় কথা দিন বাবু, এই মেমটাকে আপনি বিয়ে করবেন। আমি আপনার পায়ে তলে দূর হয়ে যান। আপনি আমার অনুরোধটা রাখবেন না বাবু? তবে কি আমার একটুখানি ভুলের জন্য এই মেম সাহেবের জীবনটা শেষ হয়ে যাবে? না, সারা
চল তারা বেঈমান আমার একটুখানি ভুলের জন্য এই মেন সাহেবের জীবনটা নষ্ট হয়ে যাবে তোকে আমি বাঁচাতে দেব না তোকে আমি গলা তোমার বিপদ হয়ে যাবে ছেড়ে দাও দাদা দাদা কাঞ্চন ওকে ছাড়ো দাদা ছেড়ে দাও ছেড়ে দাও চলে যাও এখান থেকে চলে যাও এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমি কিন্তু আর ওয়েট করতে রাজি নই। আমি যত শীঘ্র সম্ভব তোদের বিয়েটা সেরে ফেলতে চাই। আজকের এই সমাজ ব্যবস্থা না বড়ই জটিল, তাই কাঞ্চন আমাকে বিয়ে করতে চাইলেও কাঞ্চনের পরিবার, আত্মীয় স্বজন, বাবা মা এ বিয়েতে রাজি হবেন কি বা এই বিয়েটাকে মেনে নেবেন কিনা সেটা একবার কাঞ্চনকে ভালো করে জিজ্ঞেস করে দেখো তো। আরে না, জিজ্ঞেস করার কি আছে? আরে বাবা, একটা হাবা গবা ছেলে, একটু তোর স্মৃতিতে রক্তের সিঁদুর ঘষে দিয়েছে, তাতে কি হয়েছে? সেই ছোট্ট একটা পাগলামিকে উপলক্ষ করে তোমরাও তো কিছু কম পাগলামো করলে না দাদা। একটুখানি দুফোঁটা রক্তের সিঁদুর সে আমার স্মৃতিতে পরিয়ে দিয়েছে বলে তার শরীর থেকে ঝরিয়ে দিলে তোমরা তার চেয়ে 1000 গুণ বেশি রক্ত একটা কলঙ্ককে ঢাকতে গিয়ে তুমি আমায় নতুন করে আমাকে কলঙ্কের বোঝাটা মাথায় চাপিয়ে দিলে কেন? একমাত্র আদরিনী বোনের সাথে এমন করলে গো দাদাই সোনা, কেন এমন করলে? কেন এমন করলে? দেবী দেবী স্যার, দেবীর হঠাৎ এই চেঞ্জটা আমি কিন্তু মেনে নিতে পারছি না স্যার। এখনই এতটা হতাশ হওয়ার কোনো কারণ নেই কাঞ্চন। মেয়েদের মন বড্ড নরম তো, তাই ওই ছেলেটাকে মারধর করতে দেখে একটু শক্ট হয়ে গেছে। যাই হোক, আমি বরং তোমার বাবা মায়ের সঙ্গে তোমাদের বিয়ের ডেটটাকে দাঁড়াও। ঠাকুরজি মত না নিয়ে তুমি এখনই এত তাড়াতাড়ি ওদের বিয়ের ডেটটা ফাইনাল করতে পারবে না। থামো, আমি চাই আগামী লগ্নে ওদের বিয়েটা সেরে ফেলতে। প্লিজ স্যার, দেবী যখন কিছুদিন সময় চাইছে তো নো প্রবলেম, আমি সময় দিতে রাজি আছি স্যার। দেবীর জন্য আমি সারা জীবন অপেক্ষা করব, তবু দেবী ছাড়া আমি অন্য কাউকে কোনোদিন বিয়ে করব না স্যার। আই অ্যাম প্রমিস। ইয়েস স্যার, আই অ্যাম প্রমিস। আচ্ছা, হঠাৎ তুমি ওই দেবীর বিয়ের ডেটটা পেছুতে চাইছো কেন? দেবী চাইছে না তাই? বেশ কিছুদিন আগে তুমি তোমার ওই মাস্তুতো ভাইয়ের সঙ্গে দেবীর বিয়ের একটা প্রস্তাব এনেছিলে না? তখন আমি জানতাম না ঠাকুরজি কাঞ্চনকে ভালোবাসে। সব জেনেও তুমি না জানার ভান করে প্রস্তাবটা দিয়েছিলে যে তোমার ওই মাস্তুতো ভাই দেবীর সঙ্গে বিয়ে করে বেশ মোটা অঙ্কের যৌতুক পাওয়ার আশায়। কি বলছো তুমি? চুপ করো। না দাদা না, এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। দেবীর সঙ্গে বৌদির মাস্তুতো ভাইয়ের বিয়ের প্রস্তাবটা আমি বৌদিকে দিয়ে তোমার কাছে জানিয়েছিলাম, কিন্তু যখন জানতে পারলাম যে দেবী আর কাঞ্চন পরস্পরকে ভালোবাসে তখনই বৌদি এই সম্পর্কটাকে নাকচ করে দেয়। আমার জন্য তুমি কেন শুধু শুধু ওনার সাথে তর্ক করছো ভাই? উনি যদি মনে করে থাকে আমি দোষী, আমি দোষ করেছি, তাহলে উনি আমাকে যে কোনো শাস্তি দিন, ওনার যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। ন্যাকামো না করে
আমার একটা কথা তুমি মন দিয়ে শোনো মন্দিরা, দেবী যদি কোনো কারণে ওই কাঞ্চনকে বিয়ে করতে আপত্তি করে তার জন্য একমাত্র দায়ী হবে তুমি। দাদা তুমি আমার বোনের যদি কোনো ক্ষতি হয় তোমাকে কিন্তু আমি ক্ষমা করব না মন্দিরা, কখনোই না। দাদা এ তোমার ভুল ধারণা, তোমার কথা তুমি ফিরিয়ে নাও দাদা, ফিরিয়ে নাও। শুনলে তো ঠাকুরপো, তোমার দাদার কথাগুলো শুনলে তো? আমি নাকি তোমাদের ক্ষতি চাই। দাদা তোমাকে ভুল বুঝলেও আমরা তো তোমাদের ভুল বুঝি না বৌদি। কেন ভুল বুঝছো না ঠাকুরপো? তোমরা সবাই এবার থেকে আমাকে ভুল বুঝবে, তোমরা সবাই আমাকে আঘাত দেবে। প্লিজ বৌদি, প্লিজ তুমি একটু শান্ত হও। আচ্ছা ঠাকুরপো, সত্যি কি আমি তোমাদেরকে ভালোবাসি না? তুমিও কি তোমার দাদার মতো বলবে আমি তোমাদের ক্ষতি চাই? না বৌদি না, তুমি যে আমাদের এই সংসারে দেবী গো, তুমি কি আমাদের ক্ষতি করতে পারো? ঠাকুরপো, সেই ছোটবেলায় কবে মাকে হারিয়েছি, মাকে ঠিক মতো মনে পড়ে না। মায়ের মমতা কি সেটা তখন আমরা অনুভব করতে পারিনি, কিন্তু তোমাকে যেদিন প্রথম এই বাড়িতে দেখেছিলাম সেদিনই যে আমরা আমাদের মায়ের পূর্ণতা পেয়ে গেছি গো। তাই তো তোমাকে বলি, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মমছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মমছায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোরে মোহকালী মাগো চায়ে, মলিন মমছায়ে, তুমি মঙ্গল করো মঙ্গল করে মলিন মমছায়ে। তুমি ভাগ্যবান স্বরূপদা, তাই তো তুই মাকে হারিয়ে আবার মা পেয়েছো। আর আমি যে মাকে হারাবার আশঙ্কায় বড় অস্থির হয়ে পড়েছি। এসব কি বলছিস ভাই? মায়ের কি হয়েছে রে ভাই? মায়ের কি হয়েছে? মা ভালো নেই রে দিদি, মা ভালো নেই। মায়ের একটা জটিল অসুখ হয়েছে, আর ডাক্তারবাবু বলেছেন 7 দিনের মধ্যে অপারেশন করাতে না পারলে মাকে হয়তো আর বাঁচানো যাবে না রে দিদি, বাঁচানো যাবে না। আর তার জন্য চাই রে দিদি 50,000 টাকা। 50,000 টাকা? হ্যাঁ রে দিদি। এ দিদি দিদি তুই বল না, তোদের তো অনেক টাকা রে দিদি, আমায় দে না 50,000 টাকা। আমি আমার মায়ের চিকিৎসা করে মাকে একটু বাঁচিয়ে তুলি। আমি ঠিক শোধ দিয়ে দেবো রে দিদি, আমি ঠিক শোধ দিয়ে দেবো। থেকে শোধ দিবি তুই? কে আছে তোর? দিদি বেকার বন্ডুল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস, নিজের মায়ের রোগের চিকিৎসা করতে না পেরে পরের কাছে এসেছিস ভিক্ষে চাইতে। লজ্জা করছে না তোর? ছি ছি বৌদি ছি, মাসিমা তো তোমারও মা, সেই মায়ের প্রতি তোমার কি কোনো কর্তব্য নেই? না নেই বৌদি। আমি তোমাদেরকে কেমন করে বোঝাবো ঠাকুরপো? আমার মতো অনেক অসহায় স্ত্রী মেয়েদের সব সময় স্বামী সংসারের অর্থ সম্পদ নিজের হয় না। তোমার কষ্টটা আমি বুঝি বৌদি। এক কাজ করো, তোমার কোনো চিন্তা নেই, আমি আমার অ্যাকাউন্ট থেকে মোহনকে 50,000 টাকা দেবো। না থাক স্বরূপদা, আমি বেকার বাউন্ডুলে মানুষ, 1 টাকাও রোজগার করি না, আর তোমার ঋণ আমি শোধ দেব কেমন করে? মোহন তুই? দিদি রে, তুই যে এতখানি অসহায় তা আমি সত্যি জানতাম না রে দিদি, সত্যি জানতাম না। মোহন আমি চললাম রে দিদি, আমি চললাম। আমি জানি তুই পরের বাড়ির বউ,
তোর মায়ের প্রতি কোনো দায়িত্ব না থাকলে আমার আছে রে দিদি, আমার আছে। তাই তাই তো আমি আমার মায়ের চিকিৎসার জন্য আমাদের ওই ভিটে বাড়িটুকু বিক্রি করতে চললাম। না মোহন না, ওই ভিটে বাড়িটা বিক্রি করলে তুমি যে নিরাশ্রয় হয়ে যাবে। ও করো না, ও কাজ করো না ভাই। বৌদি, বৌদি তুমি যেমন করে পারো, যেমন করে হোক একটা ব্যবস্থা তুমি করো বৌদি, একটা ব্যবস্থা তুমি করো। এই ভাইটার কথা চিন্তা না করে তুমি তুমি তোমার নিজের মায়ের কথাটা একটু ভেবে দেখো বৌদি, মায়ের কথাটা একটু ভেবে দেখো। না থাক স্বরূপদা, আত্মীয়র কাছে ঋণী তাকাচ্ছে নিরাশ্রয় হয়ে থাকা অনেক ভালো। আমি তোকে নিরাশ্রয় হতে দেব না রে মোহন। দিদি, ওরে ভাই, আমাকে তুই ভুল বুঝিস না রে ভাই। অনেক যন্ত্রণায় আমি তোকে কথাগুলো বলেছিলাম রে ভাই। শোন ভাই, তুই আর একদিন আসিস। আমি গোপনে তোর জামাইবাবুর ব্যবসার টাকা থেকে আমি মায়ের চিকিৎসার জন্য তোকে আমি 50,000 টাকা দেবো রে ভাই। কিন্তু ভাই একটা কথা মনে রাখিস, যেমন করে হোক, যেভাবে হোক, 1 মাসের মধ্যে তোকে কিন্তু ওই টাকা আমাকে ফেরত দিতে হবে। পারবি তো ভাই? পারবি তো? সেই টাকা তুই আমাকে ফেরত দিতে পারবি তো? আমি চেষ্টা করবো রে দিদি, আমি চেষ্টা করব। আমার মায়ের চিকিৎসার জন্য আমি প্রয়োজন হলে নিজেকে বিকিয়ে দেবো রে দিদি, নিজেকে বিকিয়ে দেবো। তবু কখনো তোকে তোর স্বামীর কাছে ছোট হতে দেব না রে দিদি, ছোট হতে দেব না, ছোট হতে দেব না রে দিদি।